নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। প্রথমেই যে খবরে নজর রাখছি, দেবকে না জানিয়ে ঘাটাল উৎসবের বৈঠক কমিটিতে নেই সাংসদ দেব ও তার কোনো প্রতিনিধি। কমিটির সভাপতির পদ থেকে বাদ মহকুমা শাসক দেবের সঙ্গে কথা বলেই বৈঠক, দাবি কমিটির সম্পাদক শঙ্কর দলুইয়ের। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দেবকে না জানিয়েই ঘাটাল উৎসবের বৈঠক কমিটিতে নেই সাংসদ দেব ও তার কোনো প্রতিনিধি। কমিটির সভাপতির পদ থেকে বাদ মহকুমা শাসক দেবের সঙ্গে কথা বলেই বৈঠক, এমনটাই দাবি করেছেন কমিটির সম্পাদক শঙ্কর দলুই। এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, দেবকে না জানিয়েই ঘাটাল উৎসবের বৈঠক কমিটিতে নেই সাংসদ দেব ও তার কোনো প্রতিনিধি। কমিটির সভাপতির পদ থেকেই বাদ মহকুমা শাসক দেবের সঙ্গে কথা বলেই হবে বৈঠক, এমনটাই দাবি করেছেন কমিটির সম্পাদক। এ বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। একদমই, দেখো অর্পিতা, দেবকে না জানিয়ে কিন্তু ঘাটাল শিশু মেলা উৎসব এই কমিটির আজকে কিন্তু মিটিং ডাকা হয়েছিল, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 28শে নভেম্বর ঘাটালে সাংসদ অর্থাৎ দীপক অধিকারী দেব নিজে উপস্থিত থেকে এই মিটিং হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অপরদিকে কিন্তু আজই তড়িঘড়ি ঘাটালের যিনি প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, তার উপস্থিতিতে অর্থাৎ তার ডাকেই কিন্তু এই শিশু মেলার একটা প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছে। পাশাপাশি নতুন করে কিন্তু কমিটি গঠন করা হয় এই ঘাটাল শিশু মেলার। সেই কমিটিতে নেই ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, এমনকি সেই কমিটি থেকেও কিন্তু বাদ রয়েছে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। তার যেমন নাম নেই, পাশাপাশি রামপদ মান্না অর্থাৎ ঘাটালের যে সাংসদ প্রতিনিধি তারও নাম নেই। অন্যদিকে ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, তিনি সভাপতির পদে ছিলেন, তাকেও কিন্তু সেখান থেকে সরানো হয়েছে। এই ঘটনায় কিন্তু যথেষ্ট একটা কিন্তু জল্পনার সৃষ্টি হয়েছে, কারণ দেবকে কেন রাখা হলো না, অপরদিকে দেব সাংসদ প্রতিনিধি, তাকেও কেন রাখা হলো না, এই নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনার সৃষ্টি হয়েছে। অন্যদিকে শঙ্কর দলুই তিনি বলছেন যে সাংসদের সঙ্গে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করে তাদের এই বৈঠকটি আয়োজন করা হয়েছে বলে তিনি কিন্তু জানাচ্ছেন। অর্পিতা, ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্যের সাথে। এরপর যে খবরে নজর রাখছি, বিডিও অফিসে মিনাখার বিডিও অফিসের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ। এই বিক্ষোভ হয় ভিআরপি কর্মীদের। তালাবন্দি বিডিও ও জয়েন্ট বিডিও। ভিআরপি কর্মীদের ভাতা হাঁটানোর জন্যই এই বিক্ষোভ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মিনাখার বিডিও অফিসের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ। ফোন লাইনে রয়েছে না প্রতিনিধি সন্দীপ চক্রবর্তী। সন্দীপ, এই বিক্ষোভটা কেন হচ্ছে? দেখো, উত্তর 24 পরগনার যে মিনাখা ব্লক রয়েছে সেই জায়গায় অত্যন্ত গ্রামে ভিআরপি কর্মী যারা সারা বছর ধরে একদিকে প্রসূতি মা, অন্যদিকে রোগ জীবাণু বহন করার যেসব জায়গায় বাড়ি বাড়ি গিয়ে তারা প্রচার করা এবং প্রসূতি মা ও সন্তান সম্ভাবনা মা তাদেরকে দেখাশুনো করতেন এই ভিআরপি কর্মীরা। গত 9 মাস ধরে তাদের কিন্তু যে পারিশ্রমিক দৈনিক যে একটা রেট আছে সরকারি নির্ধারিত যে ধার্য করা আছে মূল্য, গত 9 মাস ধরে তাদেরকে পয়সাগুলো পাচ্ছে না, এমনটাই অভিযোগ করেছেন। তার একটাই কারণ, বেশ কিছু ভিআরপি কর্মীর তাদের মাইনের অর্থাৎ যে টাকাটা হয় সেই টাকা থেকে কেটে নেওয়া হয়েছে। তিনি বলেছেন যে ভিআরপি কর্মীরা যখন পুজোর সময় এবং মানে যে ওই মানে বর্ষার সময় অর্থাৎ যখন দুর্যোগ চলছিল সেই সমস্ত দিন রাত এক করে কাজ করেছে, তাদের অন্যায় ভাবে তাদের এই ভিআরপি কর্মীদের পারিশ্রমিক কাটা হয়েছে। এই অভিযোগে কিন্তু আজকে দুপুর থেকে মিনাখার যে বিডিও অফিস রয়েছে বিডিও অফিসের সামনে তারা প্রথমে বিক্ষোভ করেন, আবার তালাবন্দি করে রেখে দিয়েছেন ওখানকার বিডিও এবং জয়েন্ট বিডিও।
ইতিমধ্যে এই অভিযোগ কিন্তু অস্বীকার করে জয়েন্ট ভিডিও সুবীর কুমার রায় তিনি বলেন আমার এখানে কিছু বলার নেই, যা বলবেন ভিডিও। কিন্তু ভিডিওর কাছে সাব্বির আহমেদ সর্দারের কাছে এই প্রশ্ন করলে তিনি বলেন এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। একে অপরের ওপরে কিন্তু দায় চাপিয়ে দিলেও কিন্তু কেউ কোনো মুখ খুলতে চাইছে না ক্যামেরার সামনে। এখনো পর্যন্ত বিআরবি কর্মীরা এই মিনাখার যে ব্লগ ডেভেলপমেন্ট আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সন্দীপ ভট্টাচার্যের সাথে। ন্যাশনাল টাস্ক ফোর্সের নিন্দায় আইএমএর রাজ্য শাখা, প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি সংগঠনের রাজ্য সম্পাদক শান্তনু সেনের। স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অপরাধের জেরে কেন্দ্রীয় আইনের প্রয়োজন নেই। ফোন লাইনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কেন এই চিঠি? দেখো, ঘটনা গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটেছে, রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে বেশ কিছু অভিযোগ এসেছিল। সেই জায়গাতে শান্তনু সেন বিভিন্ন জায়গাতেই তিনি চিঠি পাঠাচ্ছেন, কারণ যেভাবে তার বিরুদ্ধে আজকে আইএম এর পক্ষ থেকে সুদীপ্ত রায় তিনি স্বাস্থ্য সচিবকে একটা চিঠি পাঠিয়েছেন যে শান্তনু সেন দীর্ঘদিন ধরে বৈঠকে তিনি যোগ দিচ্ছেন না। তিনি মুখ্যমন্ত্রীর একটা আমন্ত্রিত নমিনেটেড সদস্য ছিলেন, কিন্তু তিনি বৈঠকে যোগ দিচ্ছিলেন না, তাকে পদ থেকে সরানো হোক। সেই জায়গাতেই তিনি কিন্তু বিভিন্ন জায়গায় কখনো কেন্দ্রীয় সরকারের কাছে, কখনো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে, স্বাস্থ্য সচিবের কাছে চিঠি লিখছেন। তা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ তিনি ইতিমধ্যে যেটা জানিয়েছেন তিনি কোনো অপরাধ করেননি, তিনি সত্যের সঙ্গেই তিনি লড়াই করেছেন। সেই জায়গাতে তার এই চিঠি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে কেন্দ্রীয় আইনের কথা বলা হয়েছে সেই কেন্দ্রীয় আইনের এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই বলে তিনি সেই চিঠিতে উল্লেখ করেছেন। সেই জায়গাতে তার এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্পিতা, ধন্যবাদ। আমরা কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সাথে। আইপিএস অফিসার পদে ফের রদবদল, নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি। বুধবার হাওড়া গ্রামীণ এসপি সহ 6 জনের বদলি হলো। বদলির তালিকায় রয়েছেন প্রণব কুমার, মুরলীধর, সুরিন্দর সিং প্রমুখ। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। এ বিষয়ে বিস্তারিত জানবো। দেখো, যে আজকে যে রদবদল হয়েছে আইপিএস দের, তার ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মুরলীধর শর্মা। তিনি অ্যাডিশনাল সিপি কলকাতা পোস্টে ছিলেন, তাকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হলো এবং তাকে সরিয়ে পাঠানো হলো ব্যারাকপুরের এসবিএসপিএ তে। এবং এই পদে যিনি ছিলেন প্রণব কুমার, তাকে কিন্তু নিয়ে আসা হলো অ্যাডিশনাল সিপি কলকাতা করে। অর্থাৎ এই যে রদবদল কলকাতা, এবং কিছুদিন আগেই কলকাতায় যে বেশ কিছু ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে এই রদবদল কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে। পাশাপাশি হাওড়ায় বেশ কয়েকটি রদবদল করা হয়েছে। এসপি হাওড়া রুরাল করা হয়েছে সুবিমল পালকে, এবং বিশ্বজিৎ মাহাতো যিনি ছিলেন ডিসি সাউথ, তাকে করা হয়েছে ডিসি সেন্ট্রাল হাওড়া, এবং সুরেন্দর সিংকে করা হয়েছে এসআইবি তে ছিলেন, তাকে করা হয়েছে ডিসি সাউথ হাওড়া। অর্থাৎ হাওড়ায় বেশ কিছু রদবদল করা হয়েছে। হাওড়ার এসপি রুরালের পরিবর্তন করা হয়েছে, পাশাপাশি কলকাতা পুলিশেও একটি রদবদল করানো হলো। ধন্যবাদ। কথা বললাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সাথে। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বিমত 2 বিচারপতির। বিচারপতি অরিজিৎ ব্যানার্জি জামিন মঞ্জুর করলেও খারিজ করেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। পার্থ, সুবীরেশ, কল্যাণময়, শান্তিপ্রসাদ, অশোকের জামিন খারিজ। তৃতীয় বেঞ্চে হবে এই মামলার শুনানি। অন্যদিকে বেঞ্চ না বসায় সুপ্রিম কোর্টেও পিছিয়ে গেল পার্থর জামিন মামলার শুনানি। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ। নাকতলার বাড়িতে দীর্ঘ তল্লাশি জিজ্ঞাসাবাদ শেষে নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। এরপর একাধিকবার জামিনের আবেদন মামলার পরেও মেলেনি জামিন। বুধবারও ফের একবার হাইকোর্টে ঝুলে রইল পার্থর জামিন। হাইকোর্টে ঝুলে পার্থর জামিন মামলা। 2 বিচারপতির ভিন্ন মত। পার্থর ভাগ্য তৃতীয় বিচারপতির হাতে।
বুধবার সিবিআই এর এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদনের শুনানি ছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, কিন্তু পার্থ জামিন নিয়ে ভিন্ন মত দেখা যায় দুই বিচারপতির মধ্যে। এই মামলায় আরও 4 জনেরও জামিন নিয়ে দ্বিমত দেখা যায়, তবে জামিন পান অন্য 4 জন। পার্থ সহ 5 জনের জামিন মঞ্জুর করেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। জামিনে বিরোধিতা করেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। জামিন পান কৌশিক ঘোষ, শেখ আলী ইমাম, সুব্রত রায় সামন্ত এবং চন্দন মণ্ডল। অন্যদিকে বিচারপতির বিরোধিতায় জামিন মেলেনি পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং শান্তিপ্রসাদ সিনহার। অন্যদিকে ইডির মামলায় সুপ্রিম কোর্টেও পিছিয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ না বসায় পিছিয়ে গিয়েছে মামলা। ফলে কবে এই মামলার পরবর্তী শুনানি তা জানা যায়নি। কলকাতা টিভি। ইডির মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ। জামিন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। 10 লক্ষ টাকার বন্ডে নিয়োগ মামলায় জামিন পান প্রাক্তন যুব তৃণমূল নেতা। কিন্তু সিবিআই মামলায় জামিন না পাওয়ায় এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না কুন্তল। বুধবার শর্ত সাপেক্ষে জামিন পান তিনি। নিয়োগ দুর্নীতিতে ইডির দায়ের করা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। জামিন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। 10 লক্ষ টাকা বন্ডে জামিন পান কুন্তল। তবে এখনই ঘুচবে না বন্দি দশা। সিবিআই মামলায় জামিন না পাওয়ায় তাকে জেলেই থাকতে হচ্ছে। বেশ কিছু শর্তে তাকে জামিন দিয়েছে আদালত। 2023 সালের জানুয়ারি মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তদন্তে নেমে তার বিরুদ্ধে একাধিক তথ্য পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিকবার আদালতে জামিনের আর্জি জানান কুন্তল। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন তিনি, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে বুধবার মিলল জামিন। 10 লক্ষ টাকার বন্ডে কুন্তলের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। একাধিক শর্ত মানতে হবে কুন্তলকে। নিম্ন আদালতে মোবাইল নম্বর জমা রাখতে হবে। নিম্ন আদালতের অনুমতি ছাড়া কোথাও যেতে পারবেন না কুন্তল। তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না। কোনো সাক্ষীকে প্রভাবিত করতেও পারবেন না কুন্তল। পাসপোর্ট থাকলে তা জমা দেওয়ার নির্দেশ। সিবিআই এর মামলায় যতক্ষণ না পর্যন্ত কুন্তল ঘোষ জামিন পাবেন, ততক্ষণ তিনি জেল হেফাজতেই থাকবেন। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলায় জামিন মঞ্জুর হলেও আপাতত কুন্তল ঘোষ জেল হেফাজতেই থাকছেন সিবিআই এর মামলায় জামিন না পাওয়া অবধি। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। রায়দিঘির পর এবার নামখানায় আবাসের তালিকা নিয়ে গন্ডগোল। আসল উপভোক্তার টাকা ঢুকলো অন্যের অ্যাকাউন্টে। 3 দফায় 1,20,000 টাকা তুলে নেওয়ার অভিযোগ। দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের। জেলায় জেলায় আবাস বিক্ষোভ চলছে। কোথাও তালিকায় নাম নেই তো কোথাও আবার টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে। এবার নতুন সংযোজন, রায়দিঘির পর নামখানার মৌসুমী। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত উপভোক্তা মৌসুমীর বাগডাঙ্গার বাসিন্দা আরতি মাইতির টাকা ঢুকলো অন্যের অ্যাকাউন্টে। 3 ধাপে 1,20,000 টাকা তুলে নেওয়ার অভিযোগ গ্রামের অন্য এক মহিলার বিরুদ্ধে। অথচ আবাস যোজনার পোর্টালে টাকা ঢোকার সব নথি দেখাচ্ছে বঞ্চিত উপভোক্তার নামে। বঞ্চিত উপভোক্তার দাবি, তৃণমূল পঞ্চায়েত সদস্য কাটমানি খেয়ে অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে। বঞ্চিত উপভোক্তা নামখানার বিডিও, কাকদ্বীপের মহকুমা শাসক ও দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। অন্য লোককে দিয়ে দিয়েছে আর কি। কারা? লোক নেতারা যারা আছে তারাই দিচ্ছে। প্রাপক আরতি মাইতি ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। পঞ্চায়েত সদস্য বলছে খবর দিচ্ছে যে তোমাদের নামে ঘর আসছে, ডকুমেন্ট জমা দাও। জমা দিয়েছি। জমা দেওয়ার পরে কিছুদিন পরে বলে টাকা ঢুকেছে নাকি, দেখবি চেক করে। যখন দেখলি না টাকা ঢুকেছে, ওই টাকা তুলে নিয়েছি, ঘর করেছি। আর আমাদের টাকা না তো, অন্য লোকের টাকা। অনিচ্ছাকৃত ভুল ঘটনার কথা স্বীকার করে মৌসুমী পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুল কায়েম খানের সাফাই। দুটো আরতি মাইতি হচ্ছে নিডি পার্সন, প্রত্যেকেই ঘরের প্রাপক। তৎকালীন অনিচ্ছাকৃত ত্রুটিবশত এক আরতি মাইতির নামে অ্যালট হয়েছে, অন্য আরতি মাইতি পেয়ে গেছে এবং যথারীতি সে ঘরটা করিয়েছে। ও খুব নিডি পার্সন উভয় পক্ষ।
তা এই হিসেবে আমরা বিডিও সাহেবের পরামর্শক্রমে বিডিও সাহেবের নজরে আছে বিষয়টা। নামখানার বিডিও অমিত সাহু ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। আইডি নাম্বারটা পিএমও আইডি নাম্বার, সেই আইডি নাম্বারেই তাকে আমাদের টাকা ক্রেডিট হয়েছে এবং সেখানে সম্পূর্ণ ঘর কমপ্লিটও করেছে, ঠিক আছে। তো এখন যদি ওই একই নামে যদি অন্য কোনো ব্যক্তি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অভিযোগটা খতিয়ে দেখতে হবে। আর এই আমাদের যে আইডি বলছেন তার নামের এগেন্সে আরতি মাইতি, তাকেই আমরা টাকাটা ক্রেডিট করেছি, ঠিক আছে। তো অভিযোগ যদি থাকে আমরা সেটা খতিয়ে দেখব। বঞ্চিত উপভোক্তাদের পাশে রাজ্য সরকার। ইতিমধ্যেই সরকারের তরফে পদক্ষেপ করা হয়েছে। এখন দেখার কবে ঘর পান বঞ্চিতরা। নামখানা থেকে কোয়েল মণ্ডল, কলকাতা টিভি। আসানসোলে পানীয় জল সংকটের আশঙ্কা, ডিভিসি জল না ছাড়ার সমস্যা, এমনই অভিযোগ আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়ের। ডিভিসি জল ছাড়ছে, ড্রেজিং না হওয়ার কারণে সব জায়গায় জল পৌঁছচ্ছে না। পাল্টা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে ডিভিসির জল ছাড়াকে দায়ী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ডিভিসির জল না ছাড়ার কারণে পানীয় জলের সংকটের আশঙ্কা আসানসোলে, এমন অভিযোগ করলেন মেয়র বিধান উপাধ্যায়। অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পাল্টা তিনি বলেন, ডিভিসি জল ছাড়ছে, ড্রেজিং না হওয়ার কারণে সব জায়গায় জল পৌঁছচ্ছে না। জল সমস্যাকে ঘিরে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের। পর্যাপ্ত জলের যোগান না থাকায় জল কিনে খেতে হচ্ছে। সময় মতো জল না ছাড়ার ফলে এই সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। যে এটা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের সাথে বিমাতৃসুলভ করা আচরণ করা। মানে যদি বালি চুরি করতো তাহলে তো বন্যাটা হতো না। তখন তো বন্ধ করেছিল যে জল ছাড়বেন না, তা জল ছেড়েছে। আর এখন আমরা চাইছি জল ছাড়ার জন্য। সেখানে এখন উনার যেটা পছন্দ হয় সেটা বলছেন, ওটাতে আমি বলতে যাব না। তো আমরা অলরেডি ডিবিসিকে বারবার আমরা চিঠি দিচ্ছি, আমাদের তরফ থেকেও জানাচ্ছি জলটা যেটা ছিল জলটা ছাড়া হোক, ছাড়লে মানুষের সুবিধাটা হবে। শুধুমাত্র আমাদের নয়, সেলও পাচ্ছে না, সিএলডব্লিউ পাচ্ছে না, ইসিএল পাচ্ছে না, শুধু আসানসোল কর্পোরেশন নয়, কেউই পাচ্ছে না। আর কত রাজনীতি করবেন? আপনাদের এই রাজনীতি বাংলার মানুষ আর নিচ্ছে না। আর আপনারা রাজনীতি করলেই তো আর আমরা জল ছেড়ে দেবো না, তাই না? কারণ যে জলটা আছে এখন আর বর্ষাকাল নেই, সেটাই আমাকে এপ্রিল মে মাস অব্দি চালাতে হবে, তখন সাংঘাতিক জলকষ্ট দেখা দেবে। আপনারা যেটা কাজটা করার আপনারা সেটা করুন, নদীগুলোকে পরিষ্কার করুন। নদী পরিষ্কার নেই, সেই কারণে সব জায়গাতে জল ঢুকছে না। আর আপনাদের নদী পরিষ্কার করার থোড়াই টাইম আছে। নদী থেকে বালি চুরি করতে করতেই আপনাদের সময় শেষ হয়ে যায়, আর অন্যের উপর দোষ দিতে। আসানসোল পুরসভার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহের যোগান আসে দামোদর থেকে। দামোদর থেকে ডিভিসির ছাড়া জল পরিশ্রুত করে আসানসোল পুরসভার বিভিন্ন এলাকায় সরবরাহ করে পুরসভা। এবার জল কোন দিকে গড়ায় তার অপেক্ষায় আসানসোলবাসী। আসানসোল থেকে উৎপল পাত্র রিপোর্ট, কলকাতা টিভি। টানা 3 দিন কর্মবিরতিতে আইনজীবীরা। ডায়মন্ড হারবার আদালতে কর্মবিরতি। এক আইনজীবীকে অপমানের অভিযোগে বিচারকের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ আইনজীবীদের। আদালত চত্বরে গাড়ি রাখা নিয়ে বিবাদ। ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত কর্মবিরতির হুঁশিয়ারি। বুধবারও বন্ধ থাকলো আদালতের মেন গেট। কাজে ফিরলেন না ডায়মন্ড হারবার আদালতের আইনজীবীরা। মেন গেট অবরুদ্ধ করে অবস্থান বিক্ষোভ ডায়মন্ড হারবার আদালতে। যিনি ঘটনাটা ঘটিয়েছেন তিনি আমাদের সামনে এসে বলুন, আমরা তো ক্ষমা চাওয়ার কথা বলিনি। উনি বলছেন না, এটা ইন্টেনশনালি উনি করতে চাননি, হয়ে গেছে। মানে উনি অ্যাডমিট করেছেন ভরা এজলাসে যে এটা হয়ে গেছে, কিন্তু উনি আসবেন না, উনি ওনার ইগো নিয়ে থাকবেন। এছাড়া আমাদের বারে প্রচুর সমস্যা আছে, সেগুলো আমরা এখন টানতে চাইছি না। কিন্তু আমাদের সামান্যতম সম্মানটুকু যদি আমাদের থাকে, আমরা পাবলিককে কি বিচার দেবো? আইনজীবীদের দাবি আদালতে থ্রেট কালচার চলছে। আইনজীবীরা তাদের প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন না।
তাদের আরো দাবি সংশ্লিষ্ট বিচারককে ক্ষমা চাইতে হবে। তার বদলির চেয়ে তাই লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যেতে চান আইনজীবীরা। আমরা আইনজীবী, আমরা কোর্টে কাজ করি, যেই কোর্টে আমরা কাজ করি সেই কোর্টে যদি আমরা সম্মান না পাই, তাহলে আমরা যাদের জন্য মামলা লড়বো, লিটিগেন্ট পাবলিক, তারা এই কোর্টে কি সম্মান পাবে? তো আমাদের মেন দাবি যেটা হচ্ছে যে এই কোর্টে যেন সবাই সম্মান নিয়ে কাজ করতে পারে, সেই বিষয়টা যেন নিশ্চিত করা হয়। আইনজীবীদের এই আন্দোলনের জেরে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। বিক্ষোভরত আইনজীবীরা সে কথা স্বীকারও করে নিয়েছেন। অনেকেই আদালতে এসে ফিরেও যাচ্ছেন। ডায়মন্ড হারবার থেকে মানুষ প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।